তোমরা যখন কোনো ওয়েবসাইটে গেছো, এরকম ধরো এটা blogger.com, facebook.com, ইউটিউব, যখনই কোনো ওয়েবসাইটে যাও তখন এরকম নিশ্চয়ই ছবি দেখেছো। এই যে ছবি আছে, এখানে কিছু টেক্সট আছে, আবার কিছু কিছু ক্ষেত্রে তোমরা ভিডিও দেখতে পারো, আবার কখনো লিঙ্ক থাকে। যেমন এই যে সাইন আপে ক্লিক করলে আমি কোনো একটা লিঙ্কে রিডাইরেক্ট হব। এবার এই কাজগুলো কি করে করতে হয় তোমরা জানো সেটা? তো ওয়েলকাম টু RWS সাইট একাডেমি। আমি তোমাদের অনলাইন কম্পিউটার টিচার রাহুল কর্মকার। আর আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কি করে তোমরা কোনো ওয়েব পেজে হাইপার লিঙ্ক, ছবি সেগুলোকে অ্যাড করতে পারবে। এর আগেও অলরেডি আমি 4টে ভিডিও তোমাদেরকে দিয়ে দিয়েছি, 4-5টা ভিডিও দিয়ে দিয়েছি, যেখানে আমি তোমাদেরকে বলেছি যে কিভাবে তোমরা টেবিল অ্যাড করতে পারবে, কি করে তোমরা HTML ডকুমেন্ট তৈরি করতে পারবে। আজকে এটা একটা নতুন টপিক, যেখানে ইমেজ অ্যাড করা, ভিডিও অ্যাড করা, ইভেন কি করে তোমরা একটা ওয়েবসাইটের মধ্যে অন্য একটা ওয়েবসাইটকে অ্যাড করতে পারবে সেগুলো সম্পর্কে জানতে পারবে। তো চলো এক এক করে দেখে নিই। সবার ফার্স্টে আছে ওয়েব পেজে ছবি যুক্ত করার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়। ছবির এক্সাম্পল দেখালাম, তো কি করে তোমরা সেটা করবে। তো ওয়েব পেজে কোনো ধরনের ছবি অ্যাড করার জন্য আমাদের কিন্তু এই IMG ট্যাগ ব্যবহার করতে হয়। এবারে এটা কিন্তু একটা এমটি ট্যাগ। এমটি ট্যাগ মানে যা শুরু আছে কিন্তু কোনো ধরনের এরকম শেষ অ্যাসাইন করতে হয় না, সেটাই হলো এমটি ট্যাগ। মেবি এটা তোমাদের তৃতীয় 3 নম্বরই তোমাদের এমটি ট্যাগ, যেটা আমি করাচ্ছি। এর আগে তোমাদের তো HRBR সম্পর্কে করিয়েছিলাম। তো IMG ট্যাগের সাথে কোন অ্যাট্রিবিউটগুলো ব্যবহার করা হয়? অনেক ধরনের অ্যাট্রিবিউটই থাকে, তার মধ্যেও সবথেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হলো SRC, অর্থাৎ সোর্স। ওই যে ওই ইমেজটা কোথায় আছে সেই সোর্সটা আমাকে দিতে হবে। সোর্স ছাড়া তো আমরা কোনো ধরনের ইমেজ আপলোড করতে পারবো না। এইবার যেখানে আমরা সমস্ত ফাইলগুলোকে স্টোর করছি, সেটা আমার কম্পিউটারে লোকালি হতে পারে বা কোনো একটা ক্লাউড বেস সার্ভারেও হতে পারে। সেই সোর্সটা আমাকে SRCর মধ্যে দিতে হবে। আর সেকেন্ড যেটা হাইট, যে ওই যে ছবিটা আমরা দিচ্ছি তার হাইট কতটা হবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা উইথ অনেক কিছু দিতে পারি, কিন্তু মেন যে দুটো সেই দুটো হলো হাইট অ্যান্ড সোর্স। আসে কি HTML এ সাধারণত কোন ধরনের ইমেজ ফরম্যাট ব্যবহার করা যায় ও কি? আমরা যত ধরনের ইমেজ ফরম্যাট ব্যবহার করে থাকি দৈনন্দিন জীবনে, আমরা মোটামুটি কিন্তু সব ধরনের ইমেজ ফরম্যাটই ব্যবহার করতে পারবো। যেমন .bmp, .jpg, .gif, .png। পিএনজিটা এখানে আমি লিখিনি, আমাদের এখানে PNGটাও লেখা উচিত, PNG। এই সমস্ত ধরনের ইমেজ ফরম্যাটই কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। তো এখানে তোমাদের একটা এক্সাম্পল দেওয়া রয়েছে। এক্সাম্পলটা আমি এটাকে করছি না, আমি তোমাদেরকে নতুন করে একটা এক্সাম্পল দেখাবো। সবার আগে আমি যেটা করব, তোমাদেরকে যে ফাইলে আমি কাজগুলো করছিলাম সেই ফাইলটা চলে যাব। এর আগে তোমাদেরকে আমি অনলাইন সিমুলেটরে কি করে করতে হয় সেটা দেখিয়েছি। নোটপ্যাডের মাধ্যমে কি করে করতে হয় সেটাও তোমাদেরকে আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। আজকে তোমাদের দেখাবো কি করে VS স্টুডিও কোডের মাধ্যমে করতে পারবে। আমি এই demo.html এই ফাইলটাকে নেব। তোমাদের কম্পিউটারে যদি VS স্টুডিও কোড থাকে, ওয়েল অ্যান্ড গুড। যদি তোমাদের কম্পিউটারে না করে তোমরা মোবাইলে করে থাকো, তাহলে তোমাদের কোড নামে একটা অ্যাপ্লিকেশন আছে, অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন কোড, সেটাকে ডাউনলোড করে নিতে হবে। তো যাই হোক, ওপেন উইথ VS স্টুডিও কোড আমি এখান থেকে ওপেন করে নেবো, তাহলে আমার VS স্টুডিও কোডটা এখানে খুলে যাবে। ওকে, এই যে খুলে গেছে। এটা আমি লাস্ট যেগুলো আগে করেছিলাম সেটার একটা ডকুমেন্ট রয়েছে। আমি একটু বড় করে দিই, তোমাদের দেখতে সুবিধা হবে। আমরা কি করব, এখানে কোনো ধরনের কোড লিখবো, অ্যাজ ওয়েল অ্যাজ সাইড বাই সাইড আমরা সেটাকে ওর ফলাফলটাকেও দেখবো। কিভাবে দেখবো? সবার আগে আমরা জানি HTML লিখে নিতে হয়। এখানে দেখো আউটপুটের জন্য জায়গা চলে এসেছে। আমরা লিখবো HTML, চালু হয়ে গেল। তারপরে আমরা জানি শুরু করতে হয় কি, হেড দিয়ে, হেড লিখলাম। এখানে লিখবো টাইটেল, TITLE, টাইটেলের মধ্যে লিখলাম ডেমো ইমেজ। এবার এই লেখাটা কোথায় দেখাবে? এই যে উপরে দেখতে পাচ্ছ, কোনো ওয়েব পেজের উপরে এইটা দেখাবে। আমি যদি এই টাইটেল ইমেজটা এখান থেকে সরিয়ে দিই, দেখো না, কিন্তু টাইটেল শো করবে না। এখানে নর্মাল ডেমো মানে ফাইলের যে নামটা, আমি যেই এখানে লিখবো টাইটেল ইমেজ বা ডেমো ইমেজ, তখন দেখো এই নামটা এখানে শো করবে, ইমেজ। ওকে, হেডের কাজ হয়ে গেল। আমরা এবার যাবো কি বডি, BODY, বডি। ইমেজ আনতে গেলে আমরা জানি IMG ট্যাগ ব্যবহার করতে হয়। দেখো এখানে দুটো জিনিস দিয়েছে, একটা সোর্স দিয়েছে আর একটা অল্ট দিয়েছে। মানে আমি যে ছবিটা এখানে দেখাতে চাচ্ছি সেই ছবিটা যদি না পাওয়া যায়, ইন দ্যাট সিচুয়েশন এখানে অল্টারনেট কিছু একটা ট্যাগ বা কোনো একটা লেখা সেটা দেখা পেতে পারবে। এখানে দেখতে পাচ্ছি যে ফাইল অপশন, এই ফাইল অপশন থেকে আমি একবার এটাকে রিলোড করে নিই, তাহলে আমার সুবিধা হবে তোমাদেরকে বোঝাতে। দেখো এই মুহূর্তে আমার এই যে demo.html এটা কিন্তু ওপেন করা আছে। ইন্ডেক্সটাকে আমি অফ করে দিই, কারণ ইন্ডেক্সটা দরকার নেই। আমি কি করব, এখানে ছবি অ্যাড করব। এবার এই যে ফোল্ডারটা, মিউজিক নামে যে ফোল্ডারটা, এই ফোল্ডারের মধ্যে দেখো একটা এখানে ইমেজ নামে একটা ফোল্ডার রয়েছে। ইমেজের মধ্যে টোটাল 4টে ইমেজ আছে। তাহলে আমাকে এই সোর্সের মধ্যে ইমেজটাকে দিতে হবে। এই জায়গাটা একটু ভালোভাবে বুঝবে। যদি ইমেজটা এই মিউজিক ফোল্ডারের মধ্যে থাকতো, তাহলে আমি শুধু নাম লিখতাম,
FLOWER flower1 ডট কি আছে JPG, এতটুকু লিখলে কিন্তু আমার এখানে আউটপুট চলে আসতো। কিন্তু আমরা দেখতে কি পাচ্ছি, মিউজিক নামে ফোল্ডারের মধ্যে একটা ফোল্ডার আছে যার নাম হলো ইমেজ, সেখানে রয়েছে। আর ইমেজ ফোল্ডারের বাইরে রয়েছে আমরা যার উপরে কাজ করছি। সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, এখানে লিখতে হবে IMAGE, একটা স্ল্যাশ দিতে হবে। যেই মুহূর্তে আমি স্ল্যাশ দেবো, দেখো এখানে ইমেজটা চলে এসেছে। ইমেজটা বিশাল বড়, তার জন্য এটা এরকম আসছে। আমরা কন্ট্রোল কি করতে হবে, হাইট দিয়ে HEIGST, হাইট কি করব 10%। এই দেখো 10%। আমি এদেরকে 50% করে দিই, এটাকে আগে র্যাপ টেক্সট করি। আমি যদি 50% করি, এরকম ভাবে এটা চলে আসবে। যদি অল্টারনেট ট্যাগ লাইক ইমেজ, এতে কি হবে, বাই চান্স ছবিটাকে পাওয়া গেল না বা ছবিটা নেই, সেই মুহূর্তে আমাকে এটা দেখাবে। আমি ধরো ছবিটা এখান থেকে সরিয়ে দিলাম, দেখতে পাচ্ছি এখানে ইমেজ লেখা রয়েছে। বা আমি এখানে লিখতাম ফ্লাওয়ার, FLOWER, এই অল্টারে বা এই এলটির মধ্যে সেই লেখাটা দেখাবে যেটা ইমেজটা লোড না হলো। অনেক সময় কি হয়, ইন্টারনেট স্পিড স্লো থাকলে লোড নিতে চায় না, সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। বেসিক্যালি প্রথমে লিখলাম IMG, তারপরে এর মধ্যে ফ্লাওয়ার, ব্যাস হয়ে গেল। এভাবে কিন্তু আমরা কোনো ধরনের ছবি অ্যাড করতে পারি। এখানে আমি পার্সেন্টেজ দিয়েছি হাইটের ক্ষেত্রে, তুমি এটা পার্সেন্টেজ না দিয়ে এখানে 500px দিয়ে দিতে পারো, মানে 500 পিক্সেলের মধ্যে যতটা ছবি কভার করবে ততটা। আর তোমরা ভালো করেই জানো পার্সেন্টেজ দেওয়া মানে যে ওয়েব পেজে আমরা কাজ করছি সেই ওয়েব পেজ অ্যাকর্ডিং এটা ছোট বড় হবে। এই দেখতে পাচ্ছ ছোট বড় হচ্ছে, তো এটা এভাবে কাজ করবে। তো এরপরে কি আছে, এরপরে কই গেল, এই এখানে এরপরে আছে ওয়েব পেজে ভিডিও যুক্ত করার জন্য কোন ট্যাগ ব্যবহার করা যায় এবং এর সিনট্যাক্স কি। যেখানে আমরা IMG ট্যাগের মাধ্যমে কোনো ইমেজ অ্যাড করেছিলাম, এবার ভিডিও ট্যাগের মাধ্যমে আমরা কোনো ভিডিও অ্যাড করতে পারবো। এটা কিন্তু একটা কন্টেনার ট্যাগ, অর্থাৎ শুরু থাকলে শেষ থাকতে হবে। এই দেখো এখানে শুরু আছে, এখানে শেষ আছে। এবার কিভাবে, এখানে কিছু অ্যাট্রিবিউট আছে, সেই অ্যাট্রিবিউটগুলো দেখে নিই। ভিডিও ট্যাগের ব্যবহৃত প্রধান অ্যাট্রিবিউটগুলো কি কি এবং এদের কাজ কি কি। সবার ফার্স্ট আছে উইথ, মানে চওড়া। যে ভিডিওটা আমরা আপলোড করব বা যে ভিডিওটা আমরা ওয়েব পেজে সেট করব সেটা চওড়া কতটা হবে। তারপরে হাইট, ভিডিও যেটা আমরা সেট করছি তার হাইট কতটা হবে। তারপরে কন্ট্রোলস মানে কি, সেটাকে প্লে করা যাবে, পজ করা যাবে, ভলিউম ইনক্রিজ করা যাবে, ফুল স্ক্রিন করা যাবে, এই ফিচারগুলো অ্যাড হয়ে যাবে। আমি যদি কন্ট্রোলস লেখাটা না লিখি তাহলে কিন্তু হবে না। তারপরে অটো প্লে, এই পার্টিকুলার অ্যাট্রিবিউটটা যদি আমি সেট করে দিই ভিডিওর মধ্যে, তাহলে ভিডিও যখন ওয়েব পেজটা ভিজিট করব তখন অটোমেটিক্যালি চালু হয়ে যাবে। তারপরে সে লুপ, ভিডিওটা একবার শেষ হয়ে গেলে আবার নতুন করে শুরু হবে। তারপরে মিউটেড, বাই ডিফল্ট শব্দ থাকবে না, মিউট করা থাকবে, আমাদের ওটাকে আনমিউট করে তারপরে শব্দ শুনতে হবে। পোস্টারের মাধ্যমে আমরা কোনো ধরনের থাম্বনেল কি হবে সেটা সেট করতে পারি। তোমরা ইউটিউবে ভিডিও দেখছো, সেই ভিডিওতে কি আছে তোমরা কিভাবে জানতে পারো, ওর ওপরে যে পোস্টারটা থাকে সেই পোস্টারটা দেখে কিন্তু জানতে পারো। অ্যাজ ওয়েল অ্যাজ এখানেও কিন্তু সেই পোস্টারটা দেখা যাবে, আনটিল ওর আনলেস সেটা শুরু না হচ্ছে। একবার শুরু হয়ে গেলো তার দরকার নেই। এরপরে আছে প্রিলোড মানে ভিডিওটা কিভাবে লোড করা হবে সেগুলো। এটা 3 ধরনের হয়, নান, মেটাডেটা, অটো। এর কনসেপ্টটা এরকমই, তোমরা যখন ইউটিউবে ভিডিও দেখো দেখবে এক্সট্রা কিছুটা জায়গা নিয়ে থাকে আগের থেকে, যাতে ভিডিওটা আগে থেকে এক্সট্রা লোড করা থাকে। তোমার ইন্টারনেট স্লো হয়ে গেলে বা চলেও গেলে তুমি যাতে ভিডিওটা দেখতে পারো। এখানে এই নান, মেটাডেটা, অটোর মাধ্যমে তুমি কনফিগার করতে পারবে সেই জায়গাটা নেবে কিনা, মানে আগে থেকে লোড করে রাখবে কিনা বা রাখবে না। সোর্স ট্যাগের কাজ কি, একাধিক সোর্স ট্যাগ ব্যবহারের সুবিধা কি, ভালো করে বোঝো। এই যে এখানে ভিডিও সিনট্যাক্সটা দেওয়া রয়েছে, যে ভিডিও ট্যাগটা, তার মধ্যে দেখো উইথ সেট করা হয়েছে, হাইট সেট করা হয়েছে, কন্ট্রোলস দেওয়া রয়েছে। মানে আমরা উইথ দিতে পারবো, হাইট দিতে পারবো, কন্ট্রোল দিতে পারবো। এরপরে দেখো এই যে সোর্স ব্যবহার করেছে, সোর্সের মাধ্যমে আমরা স্পেসিফাই করতে পারি যে ভিডিওটা কোথায় আছে। যদি আমাদেরকে কোনো ভিডিও আপলোড করতে হয় তাহলে তো তাকে বোঝাতে হবে। যেমন IMGর ক্ষেত্রে আমরা SRC ব্যবহার করেছিলাম, এখানে পুরো সোর্স নামে একটা ট্যাগ দিয়ে আছে। সোর্স, তার মধ্যে থাকে SRC, আমার SRCর মধ্যে দিতে হয়েছে ভিডিওটা কোথায় আছে সেটা। তারপর তার ভিডিও টাইপটা কি, video/MP4, মানে যে ভিডিওটা আমরা আপলোড করছি সেটা MP4 টাইপের। এখানে একটা টেক্সট ব্যবহার করা হয়েছে, জাস্ট ওটা শো করবে তাই। এইবার কি হয়, কোনো ব্রাউজার থাকে যেখানে MP4 ভালো করে সাপোর্ট করে না, সেখানে MKV ব্যবহার করা হয়। এই যে নানা ধরনের ফরম্যাট আছে, যদি আমরা সোর্সটাকে ওরকম নানা ফরম্যাটে অ্যাড করি তাহলে সুবিধা হবে ভিডিওটাকে লোড করতে। দেখো SRC ট্যাগ ব্যবহার করা হয় কি, SRC ট্যাগটি ভিডিও ট্যাগের ভেতরে ব্যবহৃত হয় এবং ভিডিও ফাইলের পাথ এবং ভিডিও ফরম্যাট কি হবে সেটা নির্দেশ করার জন্য। একাধিক সোর্স ট্যাগের সুবিধা, ভিডিও ফাইলটি একাধিক ফরম্যাটে সরবরাহ করার জন্য একাধিক সোর্স ফাইল ব্যবহার করা হয়। যখন ভিডিও ফরম্যাটে MP4, OGG বা WEBM এরকম হয়, মানে ওয়েব মিডিয়া যেটাকে বলে।
যেটা আমি তোমাদেরকে বললাম যে সব ব্রাউজার সমস্ত ধরনের ভিডিও ফরম্যাট ঠিক করে কাজ করে না, তাই দেখো এখানে বলেছে যে ফরম্যাটটা সবার প্রথমে সমর্থন করবে সেটাই লোড হবে, তাতে কি ভিডিওটা কোনো সময় আটকে যাবে না বা খুব স্মুথলি কাজ করবে। এখানে দেখো এক্সাম্পল দেওয়া রয়েছে, সেম ভিডিও কিন্তু আলাদা ফরম্যাট, এখানে .mp4 আছে, এখানে .webm আছে। ভিডিও দিয়ে দেখো টাইপে সেটা লিখে দিয়েছে। তো আমরা চলো এটা একটু দেখে নিই কি করে ব্যবহার করতে হয়। আমি জাস্ট আবার VS স্টুডিও কোডে ফেরত যাব। VS স্টুডিও কোডে গিয়ে আমি জানি আমরা এবার একটা ভিডিও অ্যাড করবো, তাহলে এটাকে সরিয়ে দেবো এখান থেকে। অটোমেটিক্যালি দেখো এই সাইডে কিন্তু আপডেট হচ্ছে। আমরা লিখবো কি ভিডিও, লিখলাম। এই সোর্সটাকে দিতে হবে। আমরা আগে দেখে নিই এখানে কোনো ভিডিও আছে কিনা। হ্যাঁ, আমার কাছে একটা ভিডিও আছে, এই যে ইন্ট্রো বলে, যে এই ভিডিওটা আমি তোমাদেরকে ভিডিও শুরু করার আগে বা আমার ভিডিও দেখার আগে তোমরা দেখতে পাও, সেটা আমি লিখে দেবো ইন্ট্রো, যে ভিডিও ফরম্যাটটা সেটা। এখানে আমরা অ্যাট্রিবিউটগুলো সেট করব। অ্যাট্রিবিউটগুলো কি? কন্ট্রোল, CONTROLS, কন্ট্রোলস। এবার আমরা হাইট দেব। হাইট দিলাম ধরো 40%। দেখো এখানে তৈরি হয়ে গেল। এই যে আমরা এটা দিয়ে ভিডিওটা স্টার্ট করতে পারছি, এটা দিয়ে ভিডিওটাকে আমরা কেটে দিতে পারছি। এই যে দেখে নাও, এই যে এই জায়গাটা দেখো ভালো করে, এই দেখতে পাচ্ছ এক্সট্রা পার্টটা লোড করে নিচ্ছে, এটাই তোমার সেই প্রি লোডটা। তারপরে এখান থেকে আমরা ফুল স্ক্রিন করতে পারবো, এখান থেকে চাইলে ডাউনলোড করতে পারবো, তার স্পিড কন্ট্রোল করতে পারবো, পিকচার ইন পিকচার মোডে যেতে পারবো। এই সমস্ত কাজ করতে পারবো কি কন্ট্রোলের মাধ্যমে। এই যে কন্ট্রোলটাকে সরিয়ে দিই, এখান থেকে ধরো সরিয়ে দিলাম, দেখো শুধু ভিডিওটা আছে, এর কিন্তু কোনো কন্ট্রোল আমার কাছে নেই। এই কারণে আমাদেরকে কন্ট্রোল দেওয়াটা উচিত। এছাড়া আরো অনেক অ্যাট্রিবিউট আছে, তোমাদের তো দেখালাম। তোমরা যখন নিজেরা প্র্যাকটিস করবে তোমরা সেগুলো এক এক করে চেক করে দেখতে পারো। একটা অ্যাট্রিবিউট আছে যার নাম হলো LWP লুপ, সেটাকে সেট করে দিই, দেখি কি হয়। চালু হয়ে গেল। আবার দেখছো নতুন করে চালু হলো। লুপ মানে কি? বারবার এটা চালু করতে থাকবে। তো এরকম প্রচুর অ্যাট্রিবিউট আছে যেগুলো তোমরা ব্যবহার করে আরো ভালোভাবে এটাকে তৈরি করতে হবে। এবার সোর্স ফাইল যেটাকে দেখালাম, সোর্স এলিমেন্ট, এখানে আমাদেরকে লিখতে হবে SRC। তার মধ্যে তোমরা ভিডিওর পাথটা দিয়ে দিতে পারো, এই যে ইন্ট্রো, এটাকে আমি এখানে সেভ করলাম। তারপরে এখানে টাইপ মেনশন করে দিলাম যে ভিডিও টাইপটা কেমন হবে। এবার এই টাইপের মধ্যে আমরা লিখতে হবে কি এটা একটা ভিডিও স্ল্যাশ কি ধরনের ভিডিও, দেখো এখানে এক্সটেনশন দেওয়া আছে, এটা একটা MP4। তো এটা দেওয়া মানে কি আমার এই ভিডিওটা আরো ভালো করে যে ব্রাউজারেই যাক না কেন সেই ব্রাউজারে যাতে কাজ করতে পারে, তার জন্য একটা ফরম্যাট টাইপের, বা তার জন্য একটা ধরো সিকিউরিটি পারপাস টাইপ। এরপরে আছে কি HTML এ ভিডিওর জন্য সাধারণত কোন কোন ফাইল ফরম্যাট ব্যবহার করা হয়? 3 ধরনের না, অ্যাকচুয়ালি অনেক ধরনেরই হয়, কিন্তু মেইন যেগুলো সেগুলো MP4, তাহলে WebM, তারপরে হলো কি OGG। WebMটা হলো HTML5, এই মুহূর্তে HTML5 কিন্তু লেটেস্ট ভার্সন। এরপরে বলছে ওয়েব পেজে অডিও যুক্ত করার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়, যেখানে ইমেজের জন্য IMG, ভিডিওর জন্য ভিডিও, অডিওর জন্য অডিও ট্যাগ, বাকি সব ফরম্যাট সেম। আমি এখানে শুধু এটাকে সরাবো, এখানে লিখে দেবো অডিও AUDIO, অডিও ট্যাগ। সোর্স চেয়েছে, এখানে আমাকে সোর্স নেই, ধরো ABC.MP3। যেহেতু আমার কাছে কোনো ভিডিও নেই তাই আমি এটা এই মুহূর্তে দেখাতে পারছি না, আমি জাস্ট কন্ট্রোল অ্যাড করে দিই, তাহলে তোমরা দেখতে পাবে জিনিসটা কেমন হয়। কন্ট্রোলস, এইবার দেখো এই যে দেখতে পাচ্ছ, যদি এখানে মানে অডিও ফাইলটা থাকতো আমার কাছে তাহলে এখানে আমরা লিখতে পারতাম, কিন্তু যেহেতু আমার কাছে অডিও ফাইল নেই, এখানে দেখতে পাচ্ছ কোনো অডিও ফাইল নেই, তাই আমি এটা দেখাতে পারছি না তোমাদেরকে। এখান থেকে তোমরা এটাকে প্লে স্পিডটাকে কন্ট্রোল করতে পারবে যে কত স্পিডে চলবে বা না চলবে। এইবার তোমাদের আরেকটা জিনিস মনে হতেই পারে, এটা আগে ভিডিওটা দেখলে, ভিডিও তো সাউন্ড আছে, সাউন্ড কেন আমরা শুনতে পাচ্ছি না? এই মুহূর্তে আমি VS স্টুডিও কোডের মাধ্যমে তোমাদেরকে আমি প্রোগ্রামিংটা দেখাচ্ছি, আউটপুটটাও আমরা এখান থেকে পাচ্ছি, তার জন্য তুমি সাউন্ডটা শুনতে পারলে না। যদি এইটাকে আমি কোনো ব্রাউজারের মাধ্যমে আউটপুট দিলাম তাহলে কিন্তু তোমরা সাউন্ড শুনতে পেতে। তারপরে প্রশ্ন কি বলছে, অডিও ট্যাগের ব্যবহারের প্রধান অ্যাট্রিবিউটগুলো কি কি, তাদের কাজ। কন্ট্রোল, তার মাধ্যমে আমরা নানা ধরনের কন্ট্রোল পাবো। অটো প্লে, যে অটোমেটিক্যালি চালু করতে সাহায্য করবে। লুপ, একবার অডিওটা শেষ হলে আবার চলবে। মিউটেড, বাই ডিফল্ট বন্ধ থাকবে সাউন্ড। প্রিলোডগুলো সেট করতে পারবো, যেমন সেটা নান হতে পারে, মেটাডেটা হতে পারে, আর অটো হতে পারে, 3 ধরনের। অডিওর জন্য সাধারণত কোন ফাইল ফরম্যাটটি ব্যবহার করা হয়? আমরা কোন ধরনের ফাইল ফরম্যাট ব্যবহার করতে পারি অডিও এর জন্য? সাধারণত আমরা 3 ধরনের ফাইল ফরম্যাট ব্যবহার করতে পারি, MP4, OGG আর WAV। এই 3 ধরনের ফাইল ফরম্যাট, যদিও এছাড়াও এখন আরো অনেক এসে গেছে, কিন্তু সবথেকে বেশি এই 3টাই ব্যবহার করা হয়। এরপর প্রশ্ন আসে আইফ্রেম কি। আইফ্রেম কিন্তু তোমাদের সিলেবাসের মধ্যে নেই, কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। কেন ইম্পর্টেন্ট জিনিস? কারণ এই আইফ্রেমের মাধ্যমে তোমরা অন্য কোনো ওয়েব পেজকে বা ডকুমেন্টকে তোমরা নিজেদের ওয়েবসাইটে এমবেডেড করতে পারবে। কোথায় প্রয়োজন হয়?
তোমরা কিন্তু কোনো লিঙ্ক, ইউটিউবের লিঙ্ক বা অন্য ফেসবুক ভিডিওর লিঙ্ক তোমরা কিন্তু ডাইরেক্ট এই ভিডিওর মাধ্যমে, এই ভিডিও ট্যাগের মাধ্যমে কিন্তু তোমার ওয়েবসাইটে আপলোড করতে পারবে না। তার জন্য তোমাকে আইফ্রেম ব্যবহার করতে হবে। বা তুমি জোম্যাটো, সুইগি অনেকবার দেখেছো, নিশ্চয়ই ব্যবহারও করেছো। সেখানে দেখেছো তোমরা ভালো করে যে ওখানে গুগল ম্যাপ থাকে বা ম্যাপের লোকেশন থাকে। কিভাবে করে? এই আইফ্রেমের মাধ্যমে কিন্তু করে থাকে। এর সিনট্যাক্স কি? এর সিনট্যাক্স হলো এরকম: প্রথমে আইফ্রেম লিখতে হয়, তারপরে সোর্স লিখতে হয়, সোর্সের মধ্যে ইউআরএলটা দিতে হয়, যে ইউআরএল তোমার দরকার, তারপরে টাইটেল দিতে হয়, নাও দিতে পারো, আর সবার লাস্টে আইফ্রেম। আইফ্রেম একটা কন্টেনার ট্যাগ, যার মধ্যে কোনো কন্টেনার আমরা সেট করতে পারবো বা কন্টেন্ট সেট করতে পারবো। প্রধান অ্যাট্রিবিউটগুলো: এসআরসি, আমরা জানি কোনো সোর্স অ্যাড করতে গেলে এসআরসি লিখতে হয়। টাইটেলের মাধ্যমে আমরা টাইটেল সেট করতে পারি, হাইটের মাধ্যমে এর হাইট সেট করতে পারবো, উইডের মাধ্যমে উইড সেট করতে পারবো, আর তারপরে ফ্রেম বর্ডার, আমরা যে ফ্রেমটা তৈরি করছি তার বর্ডার দিতে পারবো এর মাধ্যমে। খুব ইম্পর্টেন্ট জিনিস, ইন্টারেস্টিংও জিনিস। আইফ্রেমের ব্যবহারের সুবিধা এবং এটি কেন গুরুত্বপূর্ণ: অন্য কন্টেন্ট এমবেড করা। আমরা অন্য কোনো ওয়েবসাইটের ডেটা আমার ওয়েবসাইটে এমবেড করতে চাই, সেটা হতে পারে কোনো ইউটিউবের ভিডিও, কোনো গুগলে ম্যাপ বা অন্য কোনো থার্ড পার্টি ওয়েবসাইট, আমরা এই আইম্যাপের মাধ্যমে করতে পারবো। তারপরে স্বতন্ত্র অর্থাৎ আইসোলেশন, আমরা আইম্যাপের মাধ্যমে কোনো মূল পেজকে আরেকটা পেজের মধ্যে স্বতন্ত্রভাবে ব্যবহার করতে পারবো। তারপরে ওয়েব অ্যাপ্লিকেশনের অংশ, বড় ওয়েব অ্যাপ্লিকেশনগুলিতে নিরাপত্তার জন্য এবং মডিউলেশনের জন্য আমরা কিন্তু এই ধরনের আইফ্রেম ব্যবহার করতে পারি। তো এবার আইফ্রেমটা কিভাবে ব্যবহার করতে হয় সেটা একবার দেখে নিই। এখানে এটাকে সরাবো, লিখবো হলো আইফ্রেম, এবার সোর্স দিতে হবে। বর্ডার আগে আমি 0 দিয়ে দিই। হাইট লেটস অ্যাজিউম HEI, হাইট আমি দিয়ে দিলাম 50%। এইবার কি দেবো? তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। আমি তোমাদেরকে গুগল ম্যাপের একটা আইফ্রেম বানিয়ে দেখাচ্ছি। এখান থেকে লিখে নেবো গুগল ম্যাপ। গুগল ম্যাপে চলে গেলাম। আমার বাড়ি ধরো হাবড়াতে, ধরো কি আমার বাড়ি অ্যাকচুয়ালি হাবড়াতেই। আমি এই যে হাবড়া, আমি চাই যে হাবড়ার ম্যাপটা আছে সেটাকে আমার ওয়েবসাইটের মধ্যে ইন্টিগ্রেট করতে। কিভাবে করব? জাস্ট আমার যে লোকেশনটা দরকার সেই লোকেশনটাকে সিলেক্ট করে নেবো। এখানে দেখতে পাচ্ছি যে শেয়ার আইকন, শেয়ার আইকনে ক্লিক করব। এইবার দেখো আমি কিন্তু ডাইরেক্ট এই লিঙ্কটা যদি কপি করি কাজ করবে না। এইখানে একটা অপশন আছে দেখো, এমবেডেড এম ম্যাপ। এই লিঙ্কটাকে আমি কপি করতে চাই, মিডিয়াম লার্জ, তুমি যেরকম সাইজে করতে, আমি ধরো মিডিয়াম সাইজ করতে চাচ্ছি। এখান থেকে কপি করলাম, বেশি কিচ্ছু না, আমি যেখানে গিয়ে কোড লিখছি সেখানে গিয়ে এটাকে সরিয়ে দিই, যেহেতু ওরাই আমাকে কোড লিখে দিয়েছে, এটাকে পেস্ট করে দেবো। এতটুকু অটোমেটিক্যালি দেখো এখানে চলে এসেছে, যার মাধ্যমে আমরা এখানে দেখো ম্যাপটাকে কন্ট্রোল করতে পারছি, আমরা চেক করতে পারছি। দেখতে পাচ্ছ ম্যাপটা কিন্তু পুরো আমরা এই ওয়েবসাইটের মধ্যে, আমাদের যে ওয়েবসাইটটা আমরা তৈরি করেছি এতদিন ধরে, সেই ওয়েবসাইটের মধ্যে চলে এসেছে। আমি যদি এখানে একটা হেডার ফাইল অ্যাড করতে চাই, ধরো H1 লিখলাম, আই লিভ ইন হাবড়া, আই লিভ ইন হাবড়া, ঠিক আছে? এরকমভাবে কিন্তু তোমরা তোমাদের কোনো ওয়েবসাইটে আইম ফ্রেমের মাধ্যমে এরকম ওয়েবসাইটের পার্ট লিঙ্ক করতে পারবে। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, ইন্টারেস্টিং জিনিস অ্যাজ ওয়েল। তোমরা নিজেরা যখন ওয়েবসাইট তৈরি করবে অবশ্যই এটা ইউজ করে দেখো। তো আজকের এই ভিডিওতে এর থেকে বেশি আমি আর যাচ্ছি না। পরের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কি করে হাইপার লিঙ্ক সেট করতে পারবে এগুলো সম্পর্কে। তো আজকের ভিডিওটাই অবধি, তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে নতুন টপিক নিয়ে।